এইচএসসি পরীক্ষা 2025-এর যেই তোমাদের বাংলা প্রথম পত্র রয়েছে, সেই বাংলা প্রথম পত্রে সিকিউ এবং এমসিকিউ এই দুইটা পার্টে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। এবার অনেকে বলবা যে ভাই এত জোর দিয়ে আপনি কি বলছেন যে এখান থেকেই কমন পাবো, সেটা ক্লিয়ার করে দিই যে এসএসসি পরীক্ষা 2025-এর যে প্রশ্নগুলো আছে, বিগত 7 বছর যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোকে আমরা আগে প্রথমে অ্যানালাইসিস করেছি তোমাদের জন্য, এবং অ্যানালাইসিস করার পরে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি রিপিট হয়েছে। আর যে প্রশ্নগুলো সবসময় বারবার রিপিট হয় সে সময় মনে রাখবে যে সেই প্রশ্নগুলো সব সময় কিন্তু অতিরিক্ত বা বারবার কিন্তু আসে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এমন কিন্তু 300টি এমসিকিউ রাখছে যে এমসিকিউ গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই এমসিকিউ গুলো থেকে তোমরা প্রশ্ন 100% কমন পাবে ইনশাল্লাহ। তবে একটা বিষয় হলো, তোমরা অবশ্যই একটা জিনিস যেই ক্লাসটা দেখবা, এখানে 300টি এমসিকিউ রাখছে, কিন্তু অবশ্যই তোমাকে 300টি এমসিকিউ দেখতে হবে আগে। যখন 300টা এমসিকিউ তুমি ক্লিয়ারলি দেখে নিবা, তোমার ধারণা হয়ে যাবে, তারপরে যদি কমন না পাও তারপরে এসে বলবো ভাই কমন পাইনি। তবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে যদি তুমি 300টা এমসিকিউ করতে পারো তাহলে তুমি 100% কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই জন্য তোমাকে এমসিকিউগুলো গুরুত্ব সহকারে করতে হবে, ক্লাসটা করতে হবে, মনোযোগ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম নুসরাত জাহান, বাকিরা যারা সালাম দিচ্ছ সবাইকে বলে ওয়ালাইকুম আসসালাম ভাই। আর একটা বিষয় হলো, যারা এসএসসির ছাত্রছাত্রী আছে, আসলে তোমাদের জন্য এটা না, এটা হলো ইন্টারমিডিয়েটের জন্য, ঠিক আছে? এইচএসসি 2025 যারা রয়েছে তাদের জন্য এটা রয়েছে, ঠিক আছে? তো এসএসসি দের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তো তোমরা এখন আপাতত রিল্যাক্স করো, ঠিক আছে? আপাতত তোমরা রিল্যাক্স করো। তো চলো আমরা শুরু করি তোমাদের সোজা ক্লাসটি। তো এখানে যদি তুমি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সর্বপ্রথম আমি তোমাকে যদি প্রশ্নটা দেখাই, এখানে আমি একটু করে নেব। নাম্বার 1, আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার? আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার? উত্তর হবে শেখ ফজিলুন্নেসা মুজিবের, ঠিক আছে? তো যদিও মুজিব সম্পর্কিত প্রশ্ন আসবে না, এটার চান্সেস বেশি, বাট তারপরেও আমি এখানে এই প্রশ্নটাকে রেখেছি, কারণ এই প্রশ্নগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে, এই জন্য এই প্রশ্নটাকে রাখা হয়েছে যে আসতেই পারে এই বিষয়টায়। তারপরে 2 নম্বর প্রশ্ন যদি দেখো, মানব কল্যাণ প্রবন্ধের লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে মানবতন্ত্র। কোথা থেকে? মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এখানে একটা উদ্দীপক রয়েছে যেটা পড়ে তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। তো অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। আচ্ছা, এখানে জাস্ট একটা কবিতার মতো একটা অংশ তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে, যেখানে আমাদের চায়ের সম্পর্কে। তো এখানে দেখে, উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসের প্রাণময় এবং সাহসী চরিত্র কোনটি? উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসের প্রাণময় ও সাহসী চরিত্র কোনটি? তো তুমি যদি এখানে দেখো, সে কিন্তু অনেক কিছু চাচ্ছে, যেমন হলো অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত, মানে বিভিন্ন কিছু চাচ্ছে। তো লাল সালু গল্পে কে চেয়েছে? প্রথম হলো আক্কাস। আক্কাস হলো তোমরা তো জানো যারা গল্পটি পড়ছে, আক্কাস হলো সেই ছেলে যে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে মহব্বত নগরে কি করতে চেয়েছিল? স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো স্কুল প্রতিষ্ঠা করতে যায় সে কিন্তু চেয়েছিল যে তারা সবাই কি প্রাণ চায় বা সবকিছু আসলে যেন তারা একটা মুক্তি বা একটা শিক্ষা অর্জন করতে পারে। তার মানে এখানে প্রথমটাই কিন্তু সঠিক রয়েছে, যে আক্কাস কিন্তু লাল সালু গল্পের মধ্যে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল একমাত্র লোক। তারপর রহিমা, তো তোমার বিবি ছিল, জমিলা, তাহেরা, কাদের, এরা কারো কিন্তু বলে নাই। তো একমাত্র উত্তর হবে কি? আক্কাস। তারপর উক্ত চরিত্রের সৃষ্টিতে লেখকের মূল উৎস হলো, মানে আক্কাস যেই চরিত্রটি রয়েছে এই চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উৎস কি ছিল, মানে কেন লেখক গল্পের মাঝখানে এই চরিত্রটাকে দেওয়া হয়েছে? তো সেক্ষেত্রে আমরা যদি আসি, এখানে কত নম্বর প্রশ্ন? এরপরে এখানে বলেছে নির্জীব। আচ্ছা, একটু ওয়েট করবা, আমি কত নম্বর বললাম? 3 নম্বর না? আচ্ছা, 3 নম্বর এখানে একটু ভুল হয়েছে আমাদের। উত্তরটা হবে তোমাদের 3 নম্বর জমিলা। উত্তর হবে কি 3 নম্বরটা জমিলা, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে যাবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ধর্মের জাগরণ। 2 নম্বর প্রশ্ন, শেকড় গোড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্তি জীবন আকাঙ্ক্ষা দ্বন্দ্ব। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে
ধর্ম ব্যবসায়ী মুজিবের অস্তিত্ব সংকট এবং সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি। এখানে তোমার যে প্রশ্নটা রয়েছে এটা যদি তোমার আগের প্রশ্ন উত্তরটা কি ছিল, আগের প্রশ্ন উত্তর ছিল হলো জমিলা। এই যে জমিলা যে রয়েছে, যে হলো তোমার কি, তোমরা তো জানো যে সে কিন্তু মুক্তি চাইতো কোথা থেকে, মুজিবের থেকে, বা মুজিব যে পীর ছিল সে তার থেকে কিন্তু সে মুক্তি চাইতো। এবার যেমন আগেরটার উত্তর কি, জমিলা হলো, এই জমিলা চরিত্রে সৃষ্টির লেখকের মূল উৎস কি? তো জমিলাকে কেন তৈরি করেছে এখানে, তো সেক্ষেত্রে তোমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ধর্মের জাগরণ, এখানে কিন্তু সে কিন্তু এটা করেছে। তারপরে তুমি যদি এখানে দেখো বলছে শেকড় গাড়া কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবন আকাঙ্ক্ষা দ্বন্দ্ব, এটা কিন্তু সত্য। ধর্মব্যাসী মুজিবের অস্তিত্ব সংকট এবং সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি, এইটা কিন্তু এখানে জমিলার সাথে কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে উত্তর হবে হলো 1 ও 2। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিরাজের কোন অমান্যাত্ম নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে হলো জগৎ শ্রেষ্ঠ। এরপর চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? তো এখানে বলা হয়েছে শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আমলাতন্ত্রের দৌরত্ব যখন বেড়ে যায়। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে কিন্তু 3টাই সঠিক, উত্তর হবে 3টাই সঠিক। কখন জনগণের মঙ্গল হওয়ার থেকে অমঙ্গলই বেশি হয়? উত্তর হবে শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আমলাতন্ত্রের দৌরাত্ম্য যখন বেড়ে যায়। তারপর চলে যাবো 7 নম্বর প্রশ্ন। রেইনকোট গল্পে রেইনকোটের মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে, ঠিক আছে, ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে। তো রেইনকোট গল্পের রেইনকোটের মাধ্যমে আসলে কি প্রকাশ ঘটেছে বা লেখক কি প্রকাশ করতে চেয়েছেন সেই বিষয়টা তোমাকে এখানে বলতে হবে। তো সেক্ষেত্রে উত্তরটা হবে হলো ঐশ্বত্যা, সাহস ও দেশপ্রেম, ঠিক আছে, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে রেইনকোটের মাধ্যমে সে কি উষ্ণতা, সাহস এবং দেশপ্রেমের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাকে কিন্তু সে বলতে চেয়েছিলেন। এরপর চলে যাবো আমরা পরবর্তী 8 নম্বর প্রশ্নে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা দূর করতে কি প্রয়োজন? দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা দূর করতে কি প্রয়োজন? সেক্ষেত্রে তোমাদের যে এই প্রশ্নটির উত্তর হবে হলো আগুনের সম্মাননা, আগুনের সম্মাননা প্রয়োজন। এরপর চলে যাবো 9 নম্বর প্রশ্ন। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছে? তো সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো অভিশাপ রথের সারথি, অভিশাপ রথের সারথি। তাও আমি তোমাদেরকে উত্তরটা দেখাচ্ছি। যদি কারো প্রবলেম, কোনো প্রশ্নে যদি তোমার প্রবলেম মনে হয় অবশ্যই আমাদেরকে বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই সলভ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর 10 নম্বর প্রশ্ন। মুসলিম সাহসিত্ব সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? আবার বলছি, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন। কোথায়? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সে কি ছিল? সরাসরি যুক্ত ছিলেন। এরপর চলে যাবো পরবর্তী প্রশ্নে, 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? আবার বলছি, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? সেক্ষেত্রে উত্তর হবে মুক্তি বিচার বুদ্ধির সাহায্যে, মুক্তি বিচার বুদ্ধির সাহায্যে। উদ্দীপক পরে তোমাকে 12 ও 13 নং প্রশ্ন উত্তর দিতে হবে।
ভরসা হলো আর দমাতে পারবে না। ভরসা হলো আর কি করতে পারবে না? দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে এবং ও এগিয়ে এসেছে। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোকররাও ভয় পায়। শোষকরাও কি বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শোষকরাও ভয় পায়। উদ্দীপকের আলোকে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিশোধের শেষ চেষ্টা করেছিলেন? আবার বলছি, উদ্দীপকের আলোকে পলাশীর যুদ্ধ পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিশোধের শেষ চেষ্টা করেছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে সিরাজউদ্দৌলা। উত্তর হবে কি? সিরাজউদ্দৌলা। তারপরে উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটি ছিল? উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটা ছিল? সেক্ষেত্রে উত্তর হবে দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব। দেশপ্রেম এবং সংঘ চেতনার অভাব। আর পরবর্তী প্রশ্ন যদি আসি, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। বউটি কে? মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। বউটি কে? উত্তর হবে আল্লাদি। উত্তর হবে কি? আল্লাদি। বউটি ছিল হলো আল্লাদি। তাজা তাজা প্রাণে অসহ্য কি? তাজা তাজা প্রাণে অসহ্য কি? উত্তর হবে যন্ত্রণা। উত্তর হবে কি? যন্ত্রণা। তাজা তাজা প্রাণে অসহ্য হলো যন্ত্রণা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুক্তিকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুক্তিকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে সালাম। উত্তর হবে কি? সালাম। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির তার কবিতায় বিষয় হিসাবে বিশেষ প্রাধান্য পেয়েছেন? আবার বলছি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসাবে বিশেষ প্রাধান্য পেয়েছেন? তো এখানে আমাদের কিন্তু কবিগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। এরপরে কোন পঙ্গটি চিত্রকলা বা ইমেজ এর প্রকৃষ্ট উদাহরণ? কোন পঙ্গটি চিত্রকলা বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ? সেক্ষেত্রে উত্তর হবে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তারপর 19 নম্বর প্রশ্ন যদি আসে, সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ মঞ্জুরির মতো সকল বিন্তটির উপরে দাঁড়ায়। যে গাছে ফুটিয়েছে সেই গাছকে সে একবারে অতিক্রম করিয়ে উঠিয়েছে কে? উত্তর হবে কি? কে? প্রশ্নটা আবার বলছি, তোমাদেরকে রিপিট করছি প্রশ্নটা যেন উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাও। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ মঞ্জুরির মতো সকল বিন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে উত্তর হবে, প্রশ্ন হলো কে? সেক্ষেত্রে উত্তর হবে হলো কল্যাণী। উত্তর হবে কে? এইখানে অ্যাকচুয়ালি মূল কথা হলো কল্যাণীর সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে তাহলে মেন কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? এখানে মেন কথাটা কল্যাণীর সম্পর্কে বলা হচ্ছে। আর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। আর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত অর্থাৎ গ্রন্থ বন্ধন কোনটি? অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে হলো শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতির ক্ষণ। ঠিক আছে, শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়নে অসম্মতির ক্ষীণ। ঠিক আছে, আচ্ছা, এটা হলো মেন কাহিনী বা শেষ মুহূর্ত ছিল। এরপরে এখানে উদ্দীপক আছে যেটা পরে তোমাকে 21 ও 22 নং প্রশ্ন উত্তর দিতে হবে।
মরণরে তুরু ম শস্য শ্যামল, ঠিক আছে, মরণরে তু ম শস্য শ্যাম শ্যাম সমান। আচ্ছা, উদ্দীপকের সঙ্গে সঙ্গীতপূর্ণ চরিত্র কোনটি? উদ্দীপকের সঙ্গে সঙ্গীতপূর্ণ চরিত্র কোনটি? উত্তর হবে বিলাসী। উত্তর হবে কি? বিলাসী। 22 নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? উক্ত চরিত্রে মানে হলো বিলাসী যে আছে সে উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে প্রেম। উত্তর হবে কি? প্রেম। তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে কথা বলা হয়েছে? তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উত্তর হবে আক্কাস। আক্কাসের প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। যখন আক্কাস কি করছিল, যখন আক্কাস স্কুল প্রতিষ্ঠা সম্পর্কে যখন একটা বৈঠক বসেছিল, তখন মজিদ কিন্তু এই কথাটা তাকে বলেছিল যে তোমার দাড়ি কই মিয়া, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি প্রদান করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাগিদে কি করেছিল, তাকে তোমার যেই স্বাধীনতা বা নাগরিকত্ব এবং কি জাতীয় কবি হিসাবে তাকে কি করেছিল, স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে যদি আমরা সামনের দিকে তোমাদের প্রশ্নগুলো দেখি, আরেকটা কথা বলি, যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওতে একটি লাইক করবা, পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে তুমি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা, তো আমরা সামনের দিকে আগাবো। এরপর বলা হয়েছে 25 নম্বর প্রশ্ন, তোমার পঠিত কোন কবিতাকে সংলাপ নির্ভর? তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? সেক্ষেত্রে তোমার 25 নম্বর প্রশ্নের উত্তর হবে তাহারে পরে মনে। তাহারে পরে মনে। তো তাহারাই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর। উদ্দীপকটি পড়ে 26 ও 27 নম্বর প্রশ্ন উত্তর দাও। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রক্তি কোনটি? তো সেক্ষেত্রে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো আমারই সোনার ধানে গিয়েছে ভরে। আমারই সোনার ধানে গিয়েছে ভরে। উক্ত সঙ্গতির বিপরীতে মানে আমারে সোনার ধানে গিয়েছে ভরি, এই যে এই বক্তব্যটা রয়েছে বা এই উক্তটা রয়েছে, এই উক্ত সঙ্গীতের বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো। তো সেক্ষেত্রে সোনার তরীর দর্শনটি কি হবে? সেক্ষেত্রে বলছে দেখো পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়। এখানে কিন্তু এটার সাথে সোনার তরীর কোনো কথার মিল নেই। এটার সাথে সোনার তরীর কথার কোনো মিল নেই। তাহলে কি মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয়। মানুষ নশ্বর, তার কর্ম অবিনশ্বর। তো সেক্ষেত্রে এই 2 নাম্বারটা হবে উত্তর, মানে 1, 2 ও 3। আরেকটা বিষয় মনে রাখবা, এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সব সময় যে একটা যদি না হয়, একটা যদি প্রশ্নের উত্তর না হয়, তাহলে এইটা মনে রাখবা যে তুমি কি বাকি প্রশ্নগুলো 100% হবে। একটা যদি তোমার ভুল হয় বাকিগুলো কি 100% সঠিক। এটা তোমার মাথায় একটু রাখতে হবে, ঠিক আছে। এরপর যদি চলে যায় 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিটি তে প্রকাশ পেয়েছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন উক্তিটিতে প্রকাশ পেয়েছে। তো কি প্রকাশ পেয়েছে এখানে? উত্তর হবে সমকাল নিয়ে হতাশা। সমকাল নিয়ে হতাশা। তারপর 29 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হলো। জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হলো এক চেতনা নিহিত আরাধ্য নারী সত্তা, এক শুভ চেতনা। তারপর জীবমুক্তর
এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। সেক্ষেত্রে এখানে উত্তর হবে কি এক ও তিন, উত্তর হবে এক ও তিন। এক চেতনা নিহিত অরাধ্য নারী সত্তা, তারপর হলো জীবন মুক্তির এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। এরপরে যদি আসি তোমাদের পরবর্তী প্রশ্নে, কত নম্বর 29 নম্বর প্রশ্ন, সরি উত্তর হবে তোমাদের 2 ও 3, উত্তর হবে 2 ও 3। আচ্ছা, এরপরে আসি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তার বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থে জ্ঞাপন করেছে? যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? সেক্ষেত্রে উত্তর হবে কটু কথা, উত্তর হবে কি কটু কথা। আর পরবর্তী প্রশ্নে চলে যাব সোজা, এবং তোমাদেরকে অবশ্যই বলবো যারা প্রথম প্রশ্ন উত্তরটা দিতে পারবা তারা দিয়ে দেবা, যারা প্রথম প্রশ্নের উত্তরগুলো করতে পারবা অবশ্যই তারা করবা। আর এসএসসি ব্যাচকে বলবো যে তোমাদের ভিডিও দেখার আপাতত আই হোপ যে তোমার প্রয়োজন নেই, যেহেতু পরীক্ষা দিলা কিছুদিন আগে, সেক্ষেত্রে তুমি একটু ছুটি কাটাতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু ইন্টারমিডিয়েটের জন্য মেন ক্লাসটি। তো এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরা, মানুষ বাংলাদেশ স্বাধীন কর স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে তোলে। 52 দিনগুলো রচনায় উল্লেখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো হলো। তো তোমার যে 52 যে দিনগুলো কবিতাটি রয়েছে, প্রবন্ধটি, 52 দিনগুলো রচনায় উল্লেখিত সাদৃশ্যপূর্ণ স্লোগান হলো কি? তো কোন কোন স্লোগানগুলো তোমাদের 52 দিনগুলোতে দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে বলতে হবে। তো এখানে যদি দেখো, এখানে বলা হয়েছে রাজবন্দীদের মুক্তি চাই। এখানে কিন্তু তারা বলছিল যে রাজবন্দীদের মুক্তি চাই। এখানে বলছে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এটা কিন্তু তারা বলেনি, যে 52 দিনগুলো কবিতা রয়েছে সেখানে কিন্তু এই লাইনটা আমি পাইনি, যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এটা কিন্তু ছিল না। তাহলে উত্তর হবে কি 1 ও 3। একটা জিনিস মনে রাখবা, এই ধরনের প্রশ্নগুলো একটা যদি ভুল পাও বাকি দুটো কিন্তু অবশ্যই সঠিক। তো এখানে বলছে কি রাজবন্দীদের মুক্তি চাই, তারপর কি বাঙালিদের শোষণ করা চলবে না চলবে না। তো এখানে উত্তর হবে 1 ও 3, উত্তর হবে 1 ও 3। তারপরে 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকে 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদ্দীপকে 52 দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে পরাধীনতা থেকে মুক্তি, পরাধীনতা থেকে মুক্তি। 3 নম্বর প্রশ্ন, কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে কিংবদন্তি শব্দের অর্থ হলো জনশ্রুতি, জনশ্রুতি। কিংবদন্তি অর্থ হলো জনশ্রুতি। পুষ্পশূন্য দিগন্তের পথে এ প্রতীকী তাৎপর্য কোনটি? পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকীয় তাৎপর্য কোনটি? সেক্ষেত্রে তোমাদের 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। পুষ্পশূন্য দিগন্তর পথে এ প্রতীকীয় তাৎপর্য হলো কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। এরপর তোমাদের একটি ছোট্ট উদ্দীপক রয়েছে, যে উদ্দীপকটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখানে বলেছে শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছে বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। উদ্দীপকের রাজার সাথে মাসিপিসি গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি? উদ্দীপকের রাজার সাথে মাসিপিসি গল্পের সাদৃশ্য কোনটি? এখানে দেখো যে জমি রয়েছে সেই জমি সংক্রান্ত একটি কিন্তু কথা বলা হয়েছে। তো উত্তরটা হবে কি? উত্তরটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটা হবে গোকুল। কার সাথে মিল রয়েছে এখানে? উদ্দীপকের রাজার সাথে মাসিপিসি গল্পের গোকুলের সাথে কিন্তু এই কথাগুলো কি রয়েছে? মিল রয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উদ্দীপকের মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আধিপত্যবাদ, আধিপত্যবাদ।
তারপর যদি 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন বলছে আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়। সেক্ষেত্রে উত্তর হবে ভুলের মধ্যে দিয়ে গিয়ে। ভুলের মধ্যে দিয়ে গিয়ে কি পাওয়া যায়, সত্যকে পাওয়া যায়। তারপরে 8 নং প্রশ্নের জন্য এখানে একটা লাইন রয়েছে, কে কবি কবে কে মরে, ঘটনাকালী কি ঘটকালী করি, শব্দে শব্দে বিয়ে দেয় যেই জন। এখানে বলছে উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তি কথা বলছি, কবিতায় নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি। আমি কিংবদন্তির কথা বলছি, নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি। তো আমরা এখানে দেখি উক্তিগুলো কি কি রয়েছিল বা কোন অপশনগুলো এখানে সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে তোমাদের এখানে এই অপশন দেখো, সশ্রাস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যন্থান কবিতা। কি অনিবার্য অভ্যন্থান কবিতা। তো এখানে আমাদের 9 নম্বর যে প্রশ্ন আমরা অলরেডি উত্তর দিলাম, কি সরি 8 নম্বর না, আচ্ছা 8 নম্বর উত্তর হবে কি, 8 নম্বর উত্তর হবে এম নাম্বারটা, আমরা এম নাম্বার উত্তর দিয়েছি। আচ্ছা চলো, তো চলে যাবো 9 নম্বর প্রশ্নের দিকে। তো 9 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 9 নম্বর প্রশ্ন বলছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় উল্লেখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর, নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় উল্লেখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর, নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে। সেক্ষেত্রে উত্তর হবে স্বপ্ন স্রষ্টা কবির কবিতায় স্বপ্ন দৃষ্টা। স্বপ্ন স্রষ্টা কবির কবিতায় স্বপ্ন দৃষ্টা। 10 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি। সেক্ষেত্রে উত্তর হবে মন্দির। উত্তর হবে কি মন্দির। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হলো মন্দির। 11 নম্বর প্রশ্ন, যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এটা কিন্তু আমি আগেও পড়লাম, পূর্বের কিন্তু এই প্রশ্নটা আসছে। আর এখানে কিন্তু সেই প্রশ্নগুলো আসলে তোমাদের জন্য রাখা হয়েছে, যে প্রশ্নগুলো বিগত সালের সবচেয়ে বেশিবার প্রশ্নগুলো আসছে। তো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে সেই একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণের কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে। এই বর্ণনায় কল্যাণের কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে। উত্তর হবে মার্জিত সুরুচি। উত্তর হবে কি মার্জিত সুরুচি। তারপরে 12 এবং 13 নং প্রশ্নের জন্য তোমাকে এখানে একটা উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকের সাহায্যে তোমাকে উত্তরটা দিতে হবে। ভাঙ্গা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনময় কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। প্রথম প্রশ্ন, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্গ কোনটি। সেক্ষেত্রে তোমাদের 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্ন উত্তর হবে হলো বলবীর বল উন্নত মমশের। বলবীর বল উন্নত মমশের, এইটার সাথে তোমার উদ্দীপকের সাথে কি রয়েছে, মিল রয়েছে। আচ্ছা, উদ্দীপকে বিদ্রোহ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে। উদ্দীপকে বিদ্রোহ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে। আশা করি তোমরা এই লাইনটার মানে জানো। বলবীর বল উন্নত মমশের, তো এই লাইনটা যদি তুমি মানে জানো তার মানে কিন্তু এই যে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন কথা বলা হয় সেই টপিকটা কিন্তু বলেছে। ঠিক আছে, ভাঙ্গা ঘর কি ফাঁকা ভিটেতে জমিয়েছে নির্জনের কালো, মানে এখানে বোঝাচ্ছে যে যেই আমাদের শত্রুপক্ষ রয়েছে তাদেরকে একটা কালো যে আচরণ করছে সেটা। তো সেখানে আগুন জ্বালানোর কথা বলছে কেন, তার মানে হলো সেই জায়গা থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা পরাধীনতা থেকে চাচ্ছি কি মুক্তি। এই মেন টপিকটা হলো এটা। তার মানে উত্তর হবে এটা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কি আহ্বান। তারপর সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত। সেক্ষেত্রে উত্তর হবে মাত্রাবৃত্ত। সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 15 নম্বর প্রশ্ন,
প্রতিদিন কবিতার প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে অপকারের উপকার, অপকারের উপকার। এরপর যাবে 16 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যকারের মানব কল্যাণ হলো? মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যকারের মানব কল্যাণ হলো, তো এখানে বলা হয়েছে মহৎ চিন্তা চেতনারই ফসল, তারপর বলা হয়েছে ভিক্ষুককে ভিক্ষা প্রদান, গভীর মূল্যবোধের উপসারণ। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 3, মানে হলো এল নাম্বারটি। ঠিক আছে, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যকারের মানব কল্যাণ হলো মহৎ চিন্তা চেতনারই ফসল, গভীর মূল্যবোধের উপসারণ। তারপর 17 নম্বর প্রশ্ন যদি আসে, এই প্রশ্নটিতে বলা হয়েছে একটা জিপ উড়াইয়া দিচ্ছে কমপক্ষে 5টা খান সেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? আবার বলছি, একটি জিপ উড়াইয়া দিচ্ছে কমপক্ষে 5টা খান সেনা খতম। কথাটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? মানে মেন সোজা বাংলা যদি বলি যে এই কথাটি কে বলেছে, একটি জিপ উড়াইয়া দিছি কমপক্ষে 5টি খান সেনা খতম, এই কথাটি অ্যাকচুয়ালি কে বলেছে, মেন বিষয়টা হলো এটা। সেক্ষেত্রে এই কথাটা আসলে কার মাধ্যমে জানা যায়? তো এই ক্ষেত্রে উত্তরটা হবে হলো দোকানদারের মাধ্যমে। কার মাধ্যমে জানা যায় কথাটি জানা যায় হলো দোকানদারের মাধ্যমে। আরেকটা বিষয়, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কেননা আমরা তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে, বিশেষ করে বাংলা দ্বিতীয় বা বাকি যে সাবজেক্ট সায়েন্স আর্টস, তো তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু লাইভ ক্লাস দিব, এবং পরীক্ষার আগের দিনও কিন্তু লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে। তার জন্য অবশ্যই তুমি যদি চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর এই যে প্রশ্নগুলো, এই প্রশ্ন কিন্তু বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে, তাই আমি তোমাদের সবাইকে বলবো এই প্রশ্নগুলো খুব সুন্দর করে বেশি মনোযোগ দিয়ে করার জন্য। 18 নম্বর প্রশ্ন, ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জের কোথায় রাখা হয়েছিল? ওপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জের কোথায় রাখা হয়েছিল? উত্তর হবে থানা হাজতে। কোথায়? থানা হাজতে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? একটু উপরে নিব, তো উত্তর হবে হলো নিজ বাসভূমি থেকে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি তোমার কত নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। তারপর 20 নম্বর প্রশ্ন, গে এদেশের বুকে 18 আশুক নেমে। এখানে বলেছে গে এদেশের বুকে 18 আশুক নেমে। প্রকটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রকটিতে বা উক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? উত্তর হবে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। এখানে অ্যাকচুয়ালি 18 বছর বয়স এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির মেন ঘটনাই ছিল হলো তারুণ্য বা যুবকদের যে একটা তোমার মনোবল বা তাদের যে শক্তিটা রয়েছে সেটাকে আসলে প্রকৃতভাবে প্রকাশ করা। সেক্ষেত্রে উত্তরটা হবে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। তারপর সুকান্ত ভট্টাচার্য আমৃত্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সুকান্ত ভট্টাচার্য আমৃত্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা পত্রিকার কি ছিলেন? তিনি সাংবাদিক ছিলেন। সুকান্ত ভট্টাচার্য আমৃত্য কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? উত্তর হবে কি দৈনিক স্বাধীনতা। তাও আমরা উত্তরটা দেখে দেব যদি কারো কোনো কনফিউশন থাকে তাই। তো এটা হলো আমাদের 21 নম্বর প্রশ্ন। যদি আমরা এখানে খেয়াল করি যে 21 নম্বর প্রশ্ন, যার উত্তর হবে এল নাম্বারটি। ঠিক আছে, যার উত্তরটা হবে কি এল নাম্বারটি। আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর একটা কথা মনে রাখবে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর কোনোটার উত্তরই ভুল নাই। তো কারো যদি ভুল মনে হয় অবশ্যই আমাদের বলবা। এখানে কোনো প্রশ্নে ভুল নাই, আসলে সঠিক প্রশ্নগুলো কিন্তু এখানে করা রয়েছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে সবচেয়ে বেশিবার প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, তো একটু ভালো করে পড়লেই ইনশাআল্লাহ কিন্তু পরীক্ষায় সম্পূর্ণভাবে 100% কমন পাওয়া সম্ভব। একটু মনোযোগ দিয়ে খালি পড়তে হবে। কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? কবি জসিমউদ্দিন কত সালে
জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1903 সালে। কবি জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? উত্তর হবে সৃষ্টিকর্ম। সোনার তরী কবিতায় সোনার ধান হলো কি সৃষ্টিকর্মের প্রতীক। তারপরে সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? উত্তর হবে 5,000 টাকা। কত টাকা? 5,000। সিরাজকে হত্যা করতে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ 5,000 টাকা কি করে? দাবি করে। গ্যাঘরের লোকে এখানে বলছে গ্যাঘরের লোকে অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। এখানে বলছে গ্যাঘরের বা ঘরের লোক অবিশ্বাসী হলে, এখানে গ্যাটার দরকার নাই, এখানে উত্তর এটা হবে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। উক্তিটি কার? উক্তিটি কার বা কথাটি কে বলেছেন আর কি? তো সেক্ষেত্রে উত্তর হবে এই কথাটি কিন্তু সিরাজ বলেছেন। সিরাজ নিজে কিন্তু বলেছিলেন যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। তো উক্তিটি কার ছিল? উক্তিটি ছিল সিরাজের। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পঙ্গক্তিটিতে প্রকাশ পেয়েছে? সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পঙ্গক্তিতে প্রকাশ পেয়েছে? তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আসি, তো এখানে তোমাদের যদি পরবর্তী প্রশ্ন 27 নম্বরে আসে, তো 27 নম্বর প্রশ্ন, সরি কত নম্বর? 26 নম্বর প্রশ্ন। উত্তর হবে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী কবিতার কবির আক্ষেপ নিচের এই যে প্রজ্ঞাটি রয়েছে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটার মাধ্যমে কি করা হয়েছে? প্রকাশ করা হয়েছে। গ্রামের মধ্যে মৃত্যু জয়ের ছিল এমনটি সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুনাম কথাটা এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে দুর্নাম। এখানে অ্যাকচুয়ালি সুনাম কথাটি ব্যবহার হয়েছে কি দুর্নামের বিপরীতে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম। তো উত্তর হবে অ্যাকচুয়ালি কি সুনাম কথাটি এখানে দুর্নাম অর্থে ব্যবহার করা হয়েছে। অপরিচিতা গল্পের গল্প বলায় পটুকে। অপরিচিত গল্পে গল্প বলায় পটু কে? উত্তর হবে হরিশ। ঠিক আছে, অপরিচিত গল্পে গল্প বলার পটু হলো কে? হরিশ। তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এ প্রশ্ন কে করেছে? তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এ প্রশ্ন কে বলেছে বা করেছে? উত্তর হবে মজিদ। কথাটি কি বলছে? মজিদ। তারপরে তোমাদের 30 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন এই জায়গার। এখানে বলেছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কাদের কথা বলা হয়েছে? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কাদের কথায় বলা হয়েছে? উত্তর হবে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন। ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের পক্ষে এই কথাটি বলা হয়েছে। তো চলে যাব আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা লাইভ কিন্তু তোমাদের অনুষ্ঠিত হয় সন্ধ্যার সময়, তো অবশ্যই সন্ধ্যার সময় এসে লাইভ ক্লাসগুলো করবা আগামী পরীক্ষার জন্য। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয় বা প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয় সবগুলো আসলে বিগত সালে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো আসছে ওগুলা। তো এখানে বিগত সালের প্রশ্ন ছাড়া এমন কোনো প্রশ্ন দেওয়া নয় যেগুলো বিগত সালে কখনোই আসেনি। এখানে সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে উপস্থাপনা করা রয়েছে, যে প্রশ্নগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে। বোঝা গেল কি? যে প্রশ্নগুলো বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে, আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করি, জানো কি তোমাদের মার্কটা একটু ভালো আসার। কেননা যে কোনো কিছু পড়ালে তো হবে না, যে কোনো কিছু পড়ালে কিন্তু তোমরা কমন পাবা না, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু তোমাদের প্রশ্নগুলো পড়াচ্ছি। এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসায় জাতীয় ও
আন্তর্জাতিক ষড়যন্ত্রের সপরিবার শাহাদত বরণ করেন। কিছু বিপদগামী সেনা সদস্য এই কাজে নিয়োজিত ছিল এবং তারাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে মেরে ফেলল। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেননি যে তাকে কেউ মারতে পারে। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেননি যে তাকে কেউ মারতে পারে। আচ্ছা, এটা ছিল উদ্দীপক। এবার প্রশ্ন আসে, উদ্দীপকের বিপদগামী সেনা সদস্যের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়? উদ্দীপকের বিপদগামী সেনা সদস্যদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তরটা হবে হলো মোহাম্মদী বেগ। উত্তরটা হবে কি? মোহাম্মদী বেগ। কেননা মোহাম্মদী বেগে কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, যার বাবদ তিনি 5,000 টাকা কি চেয়েছিল? অগ্রিম চেয়েছিল। তো এটা কিন্তু সিরাজউদ্দৌলা বিশ্বাস করতে পারেনি। 2 নম্বর প্রশ্ন, উপযুক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে, মানে এই যে মোহাম্মদুল্লাহ যে রয়েছে, মোহাম্মদীর বেগ এর মধ্যে কি প্রকাশ পেয়েছে? নিষ্ঠুরতা, কৃতঘ্নতা, তারপরে এখানে বলেছে বিশ্বাসঘাতকতা। তো সেক্ষেত্রে কোনটা হবে সঠিক? সেক্ষেত্রে এখানে কিন্তু তিনটা কাজই করছে, ঠিক আছে? তার নিষ্ঠুরতা, কৃতঘ্নতা এবং কি বিশ্বাসঘাতকতা, সে কি করেছে? 3টা কাজই করেছে সিরাজউদ্দৌলার সাথে। এরপরে লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরা দেশ। লাল সালু উপন্যাসে বর্ণিত এখানে বলা হয়েছে কিন্তু দেশটা কেমন মরা দেশ। বাক্যটিতে মরা দেশ বলতে কি বোঝানো হয়েছে? বাক্যটিতে মরা দেশ বলতে কি বোঝানো হয়েছে? লাল সালু গল্পের মেন বিষয়টা ছিল হলো শস্যহীন, সেখানে লোকজন ছিল বেশি। যে এরকম একটা লাইনে ছিল, দেখবা প্রথমে ছিল যে শস্যের থেকে টুপি বেশি, শস্যের থেকে টুপি বেশি। তার এই কথাটা বলার কারণ ছিল যে সেখানে কি শস্য শূন্যতা ছিল, সেখানে শস্য শূন্যতা ছিল, কিন্তু লোকের কিন্তু অভাব ছিল না। তাহলে এখানে মরা দেশ বলতে বোঝানো হয়েছে শস্য শূন্যতাকে। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। রূপার সাথে লাল সালু উপন্যাসের মিল রয়েছে। সন্তানের আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। তো রূপার সাথে মিল রয়েছে কার? অবশ্যই তোমরা জানো যে যে গল্পের মানে তোমার খালিক ব্যাপারী আছে, তার যে প্রথম যে সন্তান, মানে কি তার প্রথম যে বউ, খালিক ব্যাপারীর প্রথম যে বউ, সেই বউয়ের কি হচ্ছিল না? সন্তান কিন্তু হচ্ছিল না। তো তার নাম কি ছিল? এটা তোমাকে জানতে হবে। তো এখানে কিন্তু তার নাম ছিল কি? আমেনার, আর আরেকজন হলো কি রহিমা, যে হলো তোমার মজিদের বিবাহিত বউ। তো এই যে রহিমা এবং হলো আমেনা, এই দুজনের মধ্যে কি ছিল? সন্তানের একটা আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশ পেয়েছিল। রহিমা এবং আমেনা দুজনেই কিন্তু কি সন্তানের আকাঙ্ক্ষা রেখেছিল। এবং আমেনা কিন্তু একসময় দেখা গিয়েছে যে সে যে আওয়াল পীরের যে পীর রয়েছে তার কাছে কিন্তু তিনি গিয়েছিল কি পানি পরানোর জন্য। তার যেই দ্বিতীয় যে বিবাহের যে রয়েছে, মানে শালা বলা হয়, যে খালিক ব্যাপারী শালা, তো তাকে দিয়ে কিন্তু এই কাজটা করাতে হয়েছিল। আমরা কিন্তু ঘটনার মধ্যে এই জিনিসটা লক্ষ্য করি। তাহলে আমাদের উত্তরটা হবে কি? আমাদের উত্তরটা হবে হলো 1 ও 2, ঠিক আছে? যে সন্তান আকাঙ্ক্ষার রূপার মনে ঝড় ওঠে, এরকম সন্তান আকাঙ্ক্ষার ছিল হলো রহিমার এবং কে আমিনার। তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। তাই সব রকম কল্যাণ কর্মেই রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় না কেন? তাই সব রকম কল্যাণ কর্মেও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ একথা ভুলে যায় না কেন? উত্তর হবে পরলোকের চিন্তায়। পরলোকের চিন্তায় মানুষের কথাটা কি হয় না? ভুলে যায় না। 6 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবি অনির্দিষ্টকারীকে কি দিয়েছেন? আবার বলছি, প্রতিদান কবিতায় কবি অনির্দিষ্টকারীকে কি দিয়েছেন? তো সেক্ষেত্রে উত্তর হবে ক্ষমা। উত্তর হবে কি? ক্ষমা। প্রতিদান কবিতায় কবি অনির্দিষ্টকারীকে ক্ষমা দিয়েছেন। কি দিয়েছেন? ক্ষমা দিয়েছেন। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্যে দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্যে দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে হীন মনুষ্যত্ব। হীন মনুষ্যত্ব। 8 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবি
কার যুদ্ধের কথা বলেছেন? আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন? উত্তর হবে ভাইয়ের। ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন। 9 নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই। আবার বলছি, মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে। মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে। উত্তর হবে চারিত্রিক পরিবর্তন। কথাটি দ্বারা বোঝানো হয়েছে কি? চারিত্রিক পরিবর্তন। 10 নম্বর প্রশ্ন, ফুল কি ফোটেনি শাখে? ফুল কি ফোটেনি শাখে কবি সুফিয়া কামাল এ রকম প্রশ্ন করেছেন কেন? ফুল কি ফোটেনি শাখে কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? তো আমরা যদি এখানে দেখি, তো এটার মেন উত্তরটা হবে হলো উদাসীনতার জন্য। উদাসীনতার জন্য ফুল কি ফোটেনি শাখে কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন হলো উদাসীনতার জন্য। তারপর চলে যাবো সামনের দিকে। তো এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি 1969 কবিতার কার চোখে আজ আলোচিত ঢাকা? ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা? সেক্ষেত্রে উত্তর হবে সালামের চোখে। সালামের চোখে আজ আলোচিত কি? ঢাকা। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারিদের নিকট নিবেদন করেছিল? আবার বলছি, রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল? সেক্ষেত্রে উত্তর হবে চেতনা বহন করতে বলে। চেতনা বহন করতে বলে। 13 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিরক্ষিত করতে চান কেন? বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিরক্ষিত করতে চান কেন? উত্তর হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? অপরিচিত গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে 2টি। কয়টি? 2টি। অপরিচিত গল্পে রেল কর্মচারী তোমার কি 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল। তার পরবর্তী, আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? সেক্ষেত্রে উত্তর হবে পর নির্ভরশীলতার কারণে। পর নির্ভরশীলতার কারণে আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে পর নির্ভরশীলতার কারণে। আমি চিরদুর্মম দুর্বিনীত নিশ্চয় মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি স্লাইকন, আমি ধ্বংস। কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? তো এখানে তুমি যদি দেখো, সে নটচার, সে সাইক্লোন, সে কি ধ্বংস। তো এটাকে আসলে কি অহংকারের পুরুষকে বোঝানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি অহংকারের পুরুষের যে বিষয়টি রয়েছে সেটাকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তারপরে মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকায় স্থায়ী মালিকানা পায়? মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? সেক্ষেত্রে উত্তর হবে 24 পরগনার। 24 পরগনার মালিকানা পান। মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ তোমার কি 24 পরগনা এলাকার স্থায়ী মালিকানা পায়। তারপরে চলে যাবো 18 নম্বর প্রশ্নে। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আউলপুরে গ্রামে পৌঁছালো? লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আউলপুর গ্রামে পৌঁছালো? সেক্ষেত্রে উত্তর হবে সূর্য হেলে পড়লে। সূর্য হেলে পড়লে। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে।
ক্রোধিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? উত্তর হবে খেপা দুর্বাসার। খেপা দুর্বাসার। তাহারাই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? তাহারাই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? উত্তর হবে বসন্তর সাথে। কার সাথে? বসন্তর সাথে। তাহারাই পরে মনে কবিতায় কবি বসন্তর সাথে অভিমান করেছেন। তো উদ্দীপক পড়ে তোমাকে 21 ও 22 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি যদি এখানে উদ্দীপকটা দেখি, 21 মানে চেতনায় শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। উদ্দীপকের ভাবের মিল পাওয়া যায় নিচের কোন চরণে? উদ্দীপকের ভাবের মিল পাওয়া যায় নিচের কোন চরণে? তো আমরা যদি এখানে ভালো করে অপশনগুলো দেখি, একটু ভালো করে পড়ে নিব। প্রত্যেকটা অপশন কি করতে হবে? পড়ে নিতে হবে। তো উত্তর হবে এটা, 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। ঠিক আছে, তো এটা আমাদের 21 নম্বর যে প্রশ্ন সেটা। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। তো 22 নম্বর প্রশ্ন। তো চলো 22 নম্বর প্রশ্ন। আর একটা কথা, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করনি তারা অবশ্যই ভিডিওতে লাইক করবা। পাশাপাশি দেখো, তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই। তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, খুবই অল্প কিছু সময় রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তার জন্য অবশ্যই আমরা কিন্তু ভিডিওটি একটু আগে দিচ্ছি, জানো কেন? তুমি যেন পরীক্ষার আগে সেই বিষয়গুলো পড়তে পারো এবং তুমি যেন সেই বিষয়গুলো জানতে পারো। যদি তুমি পড়তে না পারো বা সঠিক সময়ে তুমি পরীক্ষার আগের দিন যদি আমি এই ক্লাসগুলো দিই, তাহলে কিন্তু কখনোই তোমার কি সবগুলো জিনিস হবে না। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা নিজেরা সবাই ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা উত্তরগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তরগুলো দিতে পারবা। যদি ট্রাই না করো তাহলে কিন্তু উত্তরগুলো কখনোই করতে পারবে না, বা তোমার সঠিক টাইমে কিন্তু মনেও থাকবে না। ঠিক আছে, তোমাকে সঠিক টাইম মনে রাখার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাকে নিজে ট্রাই করতে হবে। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো এখানে তোমাদের যে 22 নম্বর প্রশ্নটি রয়েছে, 22 নম্বর প্রশ্ন যদি আমি এখানে খেয়াল করি, বলা হয়েছে উপর্যুক্ত উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো। উপযুক্ত উত্তরে বলতে দেখো এখানে যে বিষয়টা ছিল সেটা হলো 18 বছর বয়স সম্পর্কিত ছিল এই যে উদ্দীপকটা। ঠিক আছে, 21 মানে হলো তোমার এই যে এখানে দেখো এই যে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। তো এই যে বিষয়টা 18 বছর বয়সে সম্পর্কিত, সেই টপিকে এই কথাটা কিন্তু বলা হয়েছে তোমাদের, যে 18 বছর বয়সে তারুণ্যদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয় সেগুলো অ্যাকচুয়ালি কি? তো সেটা সাহস, অবশ্যই প্রতিবাদ, এটাও সহজ, প্রতিরোধ, সেটাও সঠিক। তার মানে তিনটাই 18 বছর বয়সে কিন্তু এই তিনটা জিনিসই কিন্তু তাদের মধ্যে পরিলক্ষিত হয়। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনায় রং প্রঙ্গটিতে উল্লেখিত চেতনার প্রকৃতিটি। আবার বলছি, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং প্রকৃতিতে উল্লেখিত চেতনার প্রাকৃতি কেমন? সেক্ষেত্রে উত্তর হবে সংগ্রামী। উত্তর হবে কি? সংগ্রামী। কলেরায় আল্লাদের পরিবার কতজন সদস্য হারিয়েছে? কলেরায় আল্লাদের পরিবারের কতজন সদস্যকে হারিয়েছিল? আবার বলছি, কলেরায় আল্লাদের পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে 3 জন সদস্যকে। কজন সদস্যকে? 3 জন সদস্যকে তারা হারিয়েছিল। উদ্দীপকটি পড়ে 25 ও 26 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকটা অবশ্যই ভালো করে পড়বা এবং কি 25-26 নম্বর প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমাদের হোটেলে রাখি না। আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমাদের হোটেলে রাখি না। আচ্ছা, প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? তো এখানে কি প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে বিলাসী নিজেই। বিলাসী গল্পের বিলাসীর সাথে কিন্তু মিল রয়েছে। তারপর 26 নম্বর প্রশ্ন আসে, প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গীতপূর্ণ তা হলো। প্রীতিময় চাকমার প্রতি, আবার বলছি, প্রীতিময় চাকমার প্রতি
মালিকেদের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ তা হলো। তো কোন বিষয়টার সাথে কিন্তু সঙ্গতপূর্ণ, সেক্ষেত্রে 1 নম্বর যদি বলি সংকীর্ণতা, তারপর এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বাদ্য, তারপর এটা না হবে না, উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কত? 1 ও 2। এবার চলো 27 নম্বর প্রশ্ন। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুকে স্ট্রেচারে করে বাইরে রাখা হয়। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুকে স্ট্রেচারে করে কি কোথায় রাখা হয়? স্ট্রেচারে করে তাকে বাইরে রাখা হয়। তো কখন তাকে স্ট্রেচারে করে বাইরে রাখা হয়? 1 নম্বর মৃত্যুর আশঙ্কায়, কর্তৃপক্ষের অবহেলায়, তারপর দায় এড়ানোর জন্য। সেক্ষেত্রে উত্তর হবে মৃত্যুর আশঙ্কায় এবং হলো দায় এড়ানোর জন্য। উত্তর হবে 2 ও 3। তারপরে 28 নম্বর প্রশ্ন। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করেছে? রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করেছে? সেক্ষেত্রে উত্তর হবে পিয়নকে। কাকে? পিয়নকে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? সেক্ষেত্রে উত্তর হবে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। সোনার কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশ হয়েছে? সোনার কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে অনাগ্রহ। উত্তর হবে অনাগ্রহ। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, এখানে বলা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় জননের আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? উত্তর হবে যে গাভীর পরিচর্যা করে। যে গাভীর পরিচর্যা করে তাকে কি করবে? তাকে করবে হলো দীর্ঘায়ু। তারপরে চলে যাবো নিচের দিকে। 2 নম্বর বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শেখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসারেও সাজিয়ে দেন তিনি, অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। আচ্ছা, উদ্দীপকের মিঠু চরিত্রটির নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উদ্দীপকের মিঠু চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সেক্ষেত্রে উত্তর হবে মোহাম্মদী বেগ। উত্তর হবে কি? মোহাম্মদী বেগ। তারপরে উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কি? উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কি? তার কারণ ছিল মোহাম্মদী বেগকে ছোটকাল থেকেই কিন্তু সিরাজের যে বাবা সে কিন্তু এনেকে রাখে, এবং একসময় কি সিরাজকে কিন্তু সে কি করে? হত্যা করে, তাও আবার কি 5,000 টাকা অগ্রিম চায়। তো এখানে আসলে মূলত সে করেছে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে, মোহাম্মদী বেগ মূলত কি করেছে? মোহাম্মদী বেগ মূলত করেছে হলো সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ইংরেজদের জন্য যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? উত্তর হবে জাতীয়তাবোধ। এখানে প্রকাশ পেয়েছে কি? জাতীয়তাবোধ। মসজিদ জমিলার মধ্যে ক্ষুধাবৃত্তি জাগাতে চায় যে কারণে। মসজিদ জমিলার মধ্যে ক্ষুধাবৃত্তি জাগাতে চায় যে কারণে। কেন চায়? জমিলাকে বশ করতে, স্বীয় আধিপত্য বিস্তার করতে, স্রষ্টার সন্তুষ্টির জন্য। এটা তো অবশ্যই মসজিদ চায় না। মসজিদ কখনোই স্রষ্টার সন্তুষ্টির জন্য কখনোই কোনো কাজ করেনি। মসজিদ নিজের স্বার্থের জন্য কাজ করেছে। তাহলে উত্তর হবে জমিলাকে বশ করতে, স্বয়ং আধিপত্য বিস্তার করতে। উত্তর হবে 1 ও 2।
নম্বর প্রশ্ন, সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? সেক্ষেত্রে উত্তর হবে জমিলা। সে যেন খাঁচায় ধরে পড়েছে, এখানে জমিলা খাঁচায় ধরে পড়েছে এরকম বোঝানো হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, পাথর একবার হঠাৎ নড়ে। পাথর একবার হঠাৎ নড়ে, এখানে পাথর কে? পাথর একবার হঠাৎ নড়ে, এখানে পাথর কে? উত্তর হবে মসজিদ। এখানে পাথর হলো কে? মসজিদ। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? উত্তর হবে লাল শাড়ি। উত্তর হবে কি? লাল রঙের শাড়ি। তারপর চলবো আমরা পরবর্তী প্রশ্ন 9 নম্বরে। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপমের এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপম এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে অনুশোচনা, অসহায়তা, ক্ষোভ। সেক্ষেত্রে উত্তর হবে এম নাম্বারটি, অর্থাৎ হলো 2 ও 3, অসহায়তা এবং কি ক্ষোভ। 10, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে লৌকিকতা। লৌকিকতা। 10 নম্বর প্রশ্ন উত্তর হবে কি? লৌকিকতা। 11 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে ইংরেজকে। কাকে? ইংরেজকে। 12 নম্বর প্রশ্ন, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। প্রজ্ঞাকৃতিতে কি বোঝানো হয়েছে? প্রজ্ঞাকৃতিতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে মানব প্রীতি। প্রজ্ঞাকৃতিতে বোঝানো হয়েছে কি? প্রজ্ঞাকৃতিতে বোঝানো হয়েছে মানব প্রীতি। তারপর চলে যাব পরবর্তী প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? আবার বলছি, নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? সেক্ষেত্রে উত্তর হবে অটুট বিশ্বাস। কি আসে? অটুট বিশ্বাস। দেখো আমি কিন্তু এখানে অনেকটা সময় নিয়ে পড়ি, প্রত্যেকটা প্রশ্নই মোটামুটি কিন্তু সময় নিয়ে পড়ি, কেননা এতটুকু সময়ের মধ্যে যেন তোমরা নিজেরা উত্তর করতে পারো। তোমরা নিজেরা যদি প্রশ্নগুলো উত্তর করো তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবা, প্রশ্নগুলো শিখতে পারবা। আর আমি যদি খালি তাড়াতাড়ি করে পড়ে চলে যাই, সেই প্রশ্নগুলো তোমার কখনোই পরীক্ষা কেন্দ্রে যে মনে থাকবে না। তো আমি যদি প্রশ্নগুলো আস্তে আস্তে পড়ি, তুমি যদি নিজে একটু ট্রাই করো এবং তারপরে দেখা যায় যে তুমি পারো নি, কিন্তু আমি তারপর উত্তরটা বলে দিচ্ছি, সেই জায়গাটা তোমার কিন্তু ভালো মনে থাকবে। তো অবশ্যই তোমরা নিজেরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের এই বিষয়গুলো ভালো করে মনে থাকবে। এরপর 14 নম্বর প্রশ্ন যদি আসে, 14 নম্বর প্রশ্ন বলছে, আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কর্পটতা কিংবা জেদকে নজরুল কি বলেছেন? আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কর্পটতা বা জেদকে নজরুল কি বলেছেন? সেক্ষেত্রে উত্তর হবে ভণ্ডামি। নজরুল কি বলেছেন? নজরুল এটাকে ভণ্ডামি বলেছেন। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? এখানে বলেছে মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদের সাথে মানব কল্যাণের কোনো বিষয় জড়িত নাই। তারপরে তাহলে কি মানবিক চেতনার বিকাশ এবং হলো এটা উত্তর হবে
1 ও 3 মানে হলো খ নাম্বারটি। তারপরে প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? প্রাবন্ধিক আব্দুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? উত্তর হবে 1972 সালে। কত সালে? প্রাবন্ধিক আবুল ফজল 1972 সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন। তারপরে বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কি? আচ্ছা, আবার বলছি, বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কি? সেক্ষেত্রে উত্তর হবে সামাজিকতা ও দায়িত্ববোধ। সামাজিকতা ও দায়িত্ববোধকেই কিন্তু কি হয়েছে? প্রকাশ পেয়েছে। 18 নম্বর প্রশ্নের উত্তর মানে 18-19 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এখানে একটা ছোট্ট উদ্দীপক রয়েছে, পরে উত্তরটা দিতে হবে। এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজ এর 9ম শ্রেণীর ছাত্রী লাইলা এলাকায় কিছু দুষ্ট লোকের অত্যাচারের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লাইলাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না। প্রশ্ন, উদ্দীপকের দুষ্টু লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে? উদ্দীপকের দুষ্টু লোকদের সাথে কোন চরিত্রের মিল রয়েছে? উত্তর হবে গোকুল। কারণ মাসি পিসি গল্পে যেই দুষ্টু লোকটা ছিল সে ছিল কে? গোকুল ছিল। তারপরে উদ্দীপকের মূল ভাবটি মাসি পিসি গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? উদ্দীপকের মূল ভাবটি মাসি পিসি গল্পের কোন দিকটিকে কি করে? দিকটিকে প্রতিফলিত করে। সেক্ষেত্রে উত্তর হবে ঐক্য ও সাহস। ঐক্য ও সাহস। সুকান্ত ভট্টাচার্যই ফ্যাসি বিরোধী লেখক শিল্প সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ রচনা করেন? সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পে সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ রচনা করেন? সেক্ষেত্রে উত্তর হবে আকাল। উত্তর হবে কি? আকাল। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? বিপদের মুখে 18 বছর বয়স কেমন? উত্তর হবে অগ্রণী। উত্তর হবে কি? অগ্রণী। বিপদের মুখে 18 বছর বয়স হলো কি? অগ্রণী। 22-23 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে উদ্দীপকটা পড়তে হবে। বলা হয়েছে মালিক পক্ষের নিরূপণ আর শোষণ বঞ্চনা বন্ধের দাবিতে হাওলাদার কটন মিল এর শ্রমিকগণ আমরণ অনশন ধর্মঘট শুরু করে। আবার বলছি, মালিক পক্ষের নিরূপণ আর শোষণ বঞ্চনা বন্ধের দাবিতে হাওলাদার কটন মিল এর শ্রমিকগণ আমরণ অনশন ধর্মঘট শুরু করে। তাদের কথা, অত্যাচার ও শোষণের অবসান না হলে আমৃত্যু অনশন চালিয়ে যাবে। উদ্দীপকের মালিক পক্ষের সাথে 52 দিনগুলো রচনার কিসের মিল রয়েছে? উদ্দীপকের মালিক পক্ষের সাথে 52 দিনগুলো রচনায় কিসের মিল রয়েছে? উত্তর হবে পাকিস্তান সরকারের। উত্তর হবে কি? পাকিস্তান সরকারের। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের মূল ভাব 52 দিনগুলো রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? উদ্দীপকের মূল ভাব 52 দিনগুলো রচনার কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? উত্তর হবে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও শান্তি আছে। সে মরাতেও কি রয়েছে? শান্তি আছে। 24 নম্বর প্রশ্ন, পরপারে দেখি আঁকা তরুণা ছায়া মশি মাখা। পরপারে দেখি আঁকা তরুণ ছায়া মশি মাখা। এখানে মশি মাখা বলতে কি বোঝানো হয়েছে? পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। এখানে মশি মাখা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে কালো রঙের মাখানো। কালো রঙের মাখানো। এরপরে উদ্দীপকটি পড়ে তোমাকে পরবর্তী আবার প্রশ্ন দিতে হবে। শিক্ষক, বাংলাদেশের একটি নান্দনিক
স্থাপত্য কর্মের নাম বলো। শিক্ষার্থীগণ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। শিক্ষক, সংসদ ভবনের স্থাপত্য কে? সংসদ ভবনের স্থাপত্য কে? শিক্ষার্থীগণ, জানি না স্যার। তো শিক্ষক, লুই আই কান। দেখ, লুই আই কান। দেখ, তোমরা সৃষ্টিকে চেনো, স্রষ্টাকে নয়। তোমরা সৃষ্টিকে চেনো কিন্তু কি স্রষ্টাকে নয়। উদ্দীপকের লুই আই কান সোনার কবিতার কিসের সাথে তুল্য? উদ্দীপকের লুই আই কান সোনার কবিতার কিসের সাথে তুল্য? মানে তোমরা সৃষ্টিকে মানে কি চেনো? সৃষ্টিকে চেনো কিন্তু স্রষ্টাকে নয়। এটা অ্যাকচুয়ালি কৃষকের সাথে সম্পর্কিত। আমরা কৃষকের সকল কিছু খাই কিন্তু কৃষককে কিন্তু আমরা চিনি না, বা কে সৃষ্টিটা করেছে। উদ্দীপকের মর্মর্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? উদ্দীপকের মর্মর্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্য ফ্ল্যাগ তোলে? সেক্ষেত্রে উত্তর হবে সালাম। কে? সালাম। উদ্দীপক পড়ে 2829 নং প্রশ্ন উত্তর দাও। আজ কবিতা উৎসব। দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানের প্রধান অতিথি। চারদিকে হৈ হৈ রব। এর মধ্যে খবর এলো হাসান বশিরের প্রতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আয়োজকগণ অনুষ্ঠান স্থাপিত করার প্রতিশ্রুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমার নাতনি দুর্ঘটনায় কবলিত হয় আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক। তো এখানে প্রশ্ন হলো, উদ্দীপকের আয়োজকগণ তাহারই পরে মনে কবিতার কার সাথে তুল্য? উদ্দীপকের আয়োজকগণ তাহারই পরে মনে কবিতার কার সাথে তুল্য? মানে যারা রয়েছে, যে যারা কি করেছে, যে অনুষ্ঠানটা তারা বন্ধ করতে যাচ্ছে কিন্তু সঠিক টাইমে কে উপস্থিত হয়ে গেছে? সেই যে তোমার বশির খান, হাসান বশির খান, তিনি কিন্তু উপস্থিত হয়ে গেছে এবং তিনি কিন্তু চাচ্ছে যে অনুষ্ঠানটি কি চলুক। এটা অ্যাকচুয়ালি, তো দেখো, উদ্দীপকের আয়োজকগণ তাহারই পরে মনে কবিতার কার সাথে তুল্য? উত্তর হবে ঋতুরাজ। কার সাথে? ঋতুরাজের সাথে তুল্য। উদ্দীপকের কবি হাসান বশির এবং তাহারই পরে মনে কবিতায় কবির চিন্তা চেতনার প্রকাশ পেয়েছে। কবির চিন্তা চেতনায় প্রকাশ পেয়েছে। স্মৃতিকাতরতা না, এখানে তো স্মৃতির কাতরতা নাই, কারণ এখানে দুর্ঘটনা ঘটেছে এবং সে উপস্থিত হয়েছে। এখানে স্মৃতিকাতরতা নাই, তার মানে 2-3 সঠিক উত্তর হবে। সেক্ষেত্রে একটা ভুল গেলে তো বাকি দুটো এমনি সঠিক। মানব মনের রহস্যময়তা এবং বৈপরীত্য, উত্তর হবে 2 ও 3। তারপর 30 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কি? দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। আমরা এখানে বলেছে 1 নম্বর প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়। মানে মেন কথা হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় কত সালে? শতবার্ষিকী কি পালিত হয় কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 2020 সালে। কত সালে? 2020 সালে। উদ্দীপক পড়ে পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, মানে 2 আর 3 প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে। তো উদ্দীপকটাকে পড়ে নিই আমরা। ফকির মুনিশের স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে। ফকির মুনিশের কে? স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে। স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় ফকির মুন্সি একজন কালেম ও পরহেজগার লোক, অথচ গ্রামের অশিক্ষিত সহজ সরল মানুষের ক্ষুধাবৃত্তিকে কাজে লাগিয়ে ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠকায়। তো প্রশ্ন হলো, লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে উদ্দীপকের মরিয়মের সাদৃশ্য রয়েছে?
লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের মরিয়মের মিল রয়েছে? দেখো, উদ্দীপকের মরিয়ম যে ছিল সে কে ছিল? সে এখানে কিন্তু তার স্ত্রী ছিল। তুমি যদি ভালো করে দেখো, ফকির মনীষীর স্ত্রী ছিল মরিয়ম। তো এখানে যে লাল সালু উপন্যাস রয়েছে সেখানে মেন ক্যারেক্টার হলো কি? মজিদ। তো মজিদের স্ত্রী কে রয়েছে? দুইটা, একটা হলো জমিলা, একটা হলো রহিমা। তার মধ্যে রহিমা কিন্তু তাকে অমান্য করত, তাকে সবসময় মান্য করত এবং তাকে মনে করতো যে সে কি একজন আলেম এবং পরহেজগার, আর জমিলা তো তার বিরোধিতা করতো, তাই না? তো উত্তরটা হবে কি? রহিমা। উদ্দীপকের ফকির ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস হলো। উদ্দীপকের ফকির ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস হলো বা উৎসটা কি? সেটা হলো তোমার প্রতারণা, মানুষের সরলতা, ধর্মভীতি। ওটা তিনটে সঠিক। তারপরে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভারের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভারের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে। মির্জাফরের প্রতি অনাস্থা, মির্জাফরের প্রতি অনাস্থা। নবাবের শাসনের প্রতি বশ্যতা, এটা ভুল, ঠিক আছে। নবাবের দেশপ্রেম ও চেতনায় শ্রদ্ধা, উত্তর হবে 1 ও 3, ঠিক আছে। মির্জাফরের প্রতি অনাস্থা আর নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। তারপর সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা উপস্থিতি আছে কয়টি দৃশ্যতে? সেক্ষেত্রে উত্তর হবে 7টি দৃশ্যতে। কয়টি দৃশ্যতে? 7টি। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূরণ হয়েছে। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূরণ হয়েছে 2020 সালে। বিদ্রোহী কবিতা রচনায় শতবর্ষ পূরণ হয়েছে কত? 2020 সালে। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? উত্তর হবে সিপাহীদের মাধ্যমে। কার মাধ্যমে? সিপাহীদের মাধ্যমে। 8 নম্বর প্রশ্ন, মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে পূর্বাশা, ঠিক আছে। মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তারপরে সুকান্ত ভট্টাচার্য তার কাব্য একাত্মত্ব ঘোষণা করেছেন। আবার বলছি, সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। তো এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে উত্তর হবে বিপ্লব ও মুক্তির পক্ষে। বিপ্লব ও মুক্তির পক্ষে। তারপরে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন বলছে, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করায় সিদ্ধান্তের কারণ কি ছিল? অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? কি কারণে মানে কল্যাণী বিয়ে করবে না এরকম একটা সিদ্ধান্ত আসলে তিনি নেন? তার কথা ছিল, মেন টপিকটা ছিল আত্মমর্যাদা। তার আত্মমর্যাদার কারণে, ঠিক আছে, কল্যাণী বিয়ে করবে না। পরেগুলো লেখো, ঠিক আছে। তো এর পরবর্তী আমরা চলে যাবো পরবর্তী সামনের দিকে। 11 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, প্রশ্ন বলা হয়েছে প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? সেক্ষেত্রে উত্তর হবে কবি স্বয়ং। কবি স্বয়ং নিজেই কিন্তু প্রতিদান কবিতায় কি হয়েছে? পথের বিভাগী হয়েছেন। তো এটা কিন্তু তোমাদের জানতে হবে যে এই যে তোমাদের যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা কথা বলি, যে প্রশ্নগুলো এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় তোমাদের যে প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি, এই প্রশ্নগুলো বিগত সালে সবচেয়ে বেশি বার আসছে। তাই তুমি এতটুকু 100% গ্যারান্টি সহিত লিখতে পারো যে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন 100% কম পাবা, ঠিক আছে। তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এই জায়গাতে তোমরা 100% প্রশ্ন কম পাবা, কেননা এই জায়গা থেকে বিগত সালে মনে করো প্রশ্ন আসছে এবং কি এইখান থেকে প্রশ্ন আসবে। তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আসে সেগুলো কিন্তু বারবার প্রশ্নগুলো কি আসে? রিপিট আসে, বারবার কি আসে? রিপিট আসে প্রশ্নগুলো। তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। আর একটা বিষয় হলো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, কারণ আমরা প্রতিদিন লাইভ ক্লাস তোমাদের করবো ইনশাল্লাহ। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে আসি আমরা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই উক্তিটিতে
কি প্রকাশ পেয়েছে। দেখো এই কথাটা কি বলছে, ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা কিন্তু বলেছিল কি কল্যাণীর বাবা। এই কথাটা কি বলছিল, কল্যাণীর বাবা। কেন বলেছিল, এখানে বলছে এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে, উত্তর হবে বলিষ্ঠতা। বলিষ্ঠতা, এখানে প্রকাশ পেয়েছে হলো বলিষ্ঠতা। আমি দলে যাই যত বন্ধন, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই প্রঙ্গটির মাধ্যমে বোঝানো হয়েছে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, এই প্রঙ্গটির মাধ্যমে বোঝানো হয়েছে। তো এই যে কথাটি রয়েছে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, কবির কোনো পরোয়া নেই, কবির কোনো কি নেই, পরোয়া নেই। তারপরে ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না থাকে, ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না থাকে, উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে, উত্তর হবে ক্ষোভ। উত্তর হবে কি ক্ষোভ। ধান দিয়ে কি হইব, মানুষের জান যদি না থাকে, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে, উক্তিটিতে প্রকাশ পেয়েছে ক্ষোভ। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়, উত্তর হবে মানব মর্যাদা। মানব মর্যাদা। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানব মর্যাদা কি হয়, ক্ষুণ্ণ হয়। 16 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে, রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মানে রেইনকোটে কি কি বহন করেছে, সেক্ষেত্রে উত্তর হবে মুক্তিযোদ্ধাদের চেতনা। মুক্তিযোদ্ধাদের চেতনা। তারপরে তাহারাই পরে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায়। আবার বলছি তাহারাই পরে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায়। নীরব কেন বলতে আসলে কি বোঝায় সেটা আসলে তোমাকে বলতে হবে। বলেছে কবি উদাসীন হয়ে আছেন কেন, কবি নীরব কেন, এখানে এইটা বলতে বোঝানো হয় কি, কবি উদাসীন হয়ে আছেন কেন। কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না, কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না, এখানে কিন্তু তিনটাই সঠিক। কবি নীরব কেন, এই কথাটা দ্বারা কিন্তু আসলে কবির এই তিনটা মনোভাবকে কি প্রকাশ পেয়েছে। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার। উত্তর হবে ক্লাইভেরের। উত্তরটি কার, ক্লাইভেরের। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি হলো ক্লাইভারের। তারপরে কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ কি, কিন্তু দেশটা কেমন মরার দেশ, এই কথাটা বলেছিল লাল সালু উপন্যাসে। সেখানে বলা হয়েছিল কি শস্যের থেকে টোপে বেশি, আর মেন কারণ হলো সেই জায়গাটা কি শস্য শূন্য ছিল। কিন্তু দেশটা কেমন মরার দেশ, এই কথা বলার কারণ হলো শস্য শূন্য দেশ, শস্যহীন দেশ বলে। ঠিক আছে। তারপর যদি 20 নম্বর প্রশ্ন আসে, আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন, মানে এই কথাটি বলতে কবি কি বোঝাইতে চাইছেন। বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য, বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিহাস, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির সশক্ত প্রতিবাদী সত্তা, উত্তর হবে তিনটে সঠিক। 21 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স, কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন। আবার বলছি 18 বছর বয়স, কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন কি, তো সেটা কি বলতে কি বুঝিয়েছেন সেই বিষয়টা তোমাকে বলতে হবে। উত্তর হবে আত্মত্যাগের মহিমা। আত্মত্যাগের মহিমা। তারপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। আমরা এখানে পরবর্তী প্রশ্নের জন্য তোমাকে এখানে উদ্দীপক করতে হবে, দেন উত্তর দিতে হবে। তো আসে তারাপুর গ্রামের মেয়ে রাবিয়া। তারাপুর গ্রামের মেয়ে রাবিয়া শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে ফুপুস সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারীলোভী জয়নালের ক্রুদৃষ্টি পড়ে রাবিয়ার উপর, কিন্তু সলিমা বেগম জননী সাহসিকতা, তিনি দৃঢ়পুতিয়া মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাতিজি রাবিয়াকে। সলিমা বেগম মাসিপিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছেন, মানে
মাসিপিসি গল্পে কে ছিলেন, যে কি ছিলেন, তোমার মানে অনেক সাহসী ছিলেন, এবং যে তোমাদের কি করতো, সবার কুদৃষ্টি থেকে তাকে রক্ষা করত, তাকে কি করত, রক্ষা করত। তাই আসলে সে লোকটা কে ছিল, সেক্ষেত্রে উত্তর হবে মাসি পিসি, এরা দুজনেই ছিল, মাসি এবং পিসি এরা দুজন মিলেই কিন্তু কি তাকে রক্ষা করত। উদ্দীপকের মাসি পিসি গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? উদ্দীপকের মাসি পিসি গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? সেক্ষেত্রে উত্তর হবে পুরুষের লালসা। উত্তর হবে কি পুরুষের লালসা। পুরুষের লালসার কারণে কথাটি কিন্তু ইঙ্গিত করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার আবার সালাম নামে রাজপথে কেন? আবার বলছি, ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? সেক্ষেত্রে উত্তর হবে গণজাগরণে যোগ দিতে। গণজাগরণে যোগ দিতে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? উত্তর হবে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন জীবনের কোন দিকটিকে তুলে ধরে? উত্তর হবে ভাষা আন্দোলন। উত্তর হবে কি ভাষা আন্দোলন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বন আমাদের করে তুলেছে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের করে তুলেছে। তো এখানে বলা হয়েছে কি নিষ্ক্রিয়, বিলাসী, দাস। উত্তর হবে নিষ্ক্রিয় এবং দাস। ঠিক আছে, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের করে তুলেছে নিষ্ক্রিয় এবং দাস। এরপরে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে এবং তার সাপেক্ষে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে। ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়। ইব্রাহিম তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সেই অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এখানে উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে? উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে? এখানে দেখো, এখানে সুযোগ পেয়ে কি করছে, অজয়ের ঘর আগুন লাগিয়ে দিয়েছে। এখন তার বৈসাদৃশ্য মানে তার বিপরীত বৈশিষ্ট্য বহন করছে কে? বিপরীত বৈশিষ্ট্য করছিল কবি। কবি নিজে কিন্তু তার কি বিপরীত যেই ধর্ম সেটা কিন্তু কি পালন করছে। তারপরে প্রতিদান কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন। ঠিক আছে, প্রতিদান কবিতায় প্রেক্ষাপট বিবেচনায় ইব্রাহিম একজন কি? সেক্ষেত্রে এক বলছে অসৎ মানুষ, অমানবিক মানুষ, অসহিষ্ণু মানুষ। উত্তর হবে অমানবিক এবং অসহিষ্ণু মানুষ, অর্থাৎ 2 ও 3। তাহারাই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরীতি শব্দের অর্থ কি? তাহারাই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরিত শব্দের অর্থ কি? উত্তর হবে চাদর। উত্তর হবে কি চাদর। তো চলে যাবার পরবর্তী প্রশ্নে। অবশ্যই প্রথম প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তো এখানে প্রথম প্রশ্ন, কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত কি ধ্বনিবে না? কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবেন না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা। তো তোমরা যারা যারা উত্তর জানো তারা অতি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিবা। দেখো আমি এখন পর্যন্ত কিন্তু তোমাদের একটা প্রশ্ন কি কইনি। তো এই একটা প্রশ্ন তোমাদের করলাম, দেখা যাক যে তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। সবাই হারিয়ে পেলে প্রশ্ন দিবা। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই বলবো যে আমাদের ভিডিওতে লাইক দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা আবার বলছি, কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা। সেক্ষেত্রে তোমরা অপশনগুলো ভালোভাবে দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি করে উত্তর দিবা, ঠিক আছে? আর পরীক্ষার আগে অবশ্যই তোমাদের আরেকটা লাইভ ক্লাস নেওয়া হবে, টেনশন নেওয়ার কিছু নাই। মেন পরীক্ষার আগে তোমাদের লাইভ ক্লাস কিন্তু আরেকটা অনুষ্ঠিত হবে। তো তার জন্য তোমরা অবশ্যই সবাই প্রিপারেড থাকবে। আর তো চলো আমরা শুরু করি নাকি, দেখি কে কি উত্তর দিয়েছো তোমরা। সবাই দেখবো যে কে কি উত্তরটা তোমরা দিয়েছো। তো এখানে একজন দিয়েছে হলো মোহাম্মদ আলী, উত্তর দিয়েছে এম নাম্বার উত্তর দিয়েছে, ঠিক আছে?
আচ্ছা, আরো বেশ অনেকে কিন্তু উত্তর দিচ্ছে, পড়াই যাচ্ছে না। তো চলো আমরা সামনের দিকে আগাই নাকি? তো আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো এখানে যদি আমরা দেখি, বলা হয়েছে কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধবনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা। সেক্ষেত্রে উত্তর হবে হলো উৎপীড়িতের। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর আর হাতে রণতুষ্ট। মম মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে কি রণতুর্য। চরণটিতে কি বোঝানো হয়েছে? চরণটিতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে প্রেম ও বিদ্রোহ, প্রেম ও দ্রোহ। উদ্দীপকের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। মা মরা মেয়ে রহিমাকে সৎমা অনেক অত্যাচার করে, সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়, সামান্য ভুল করলেই সে রহিমাকে নির্যাতন করে। রহিমা তবু সৎমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। প্রশ্ন, উদ্দীপকের সৎ মায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? উদ্দীপকের সৎ মায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? উত্তর হবে প্রতিহিংসায়। উত্তর হবে কি? প্রতিহিংসায়। রহিমার মধ্যে কবি চেতনায় প্রতিফলিত দিকটি হলো, রহিমার মধ্যে কবি চেতনায় প্রতিফলিত দিকটি হলো, তো এখানে উত্তর দেখো কি কর্ম নিরূপণতা, এটা ভুল। উত্তর হবে উদারতা এবং ক্ষমাশীলতা, উদারতা এবং ক্ষমাশীলতা। 5 নম্বর প্রশ্ন, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? উত্তর হবে কর্মের পরিণতি। উত্তর হবে কি? কর্মের পরিণতি। তারপরে 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্ন উত্তর দাও। হিম কোহেলের অন্তর তলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠিয়াছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। উদ্দীপকটি পড়ে নিচের কোনটির ইঙ্গিত করে? উদ্দীপকটি নিচের কোনটির ইঙ্গিত করে? উত্তর হবে বসন্তর আগমন। উত্তর হবে কি? বসন্তর আগমন। 7 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে তাহারাই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? উদ্দীপকটির তাহারাই পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? উত্তর হবে প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের, প্রকৃতি এবং মানব মনের সম্পর্কে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? সেক্ষেত্রে উত্তর হবে কিংবদন্তি। কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক আর শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন? কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন? উত্তর হবে আকাল। উত্তর হবে কি? আকাল। তারপর চলে যাবে সামনের দিকে। তো এখানে বলেছে নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? আবার বলছি, নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কয় নম্বরটি? এই বয়স যেন রক্তদানের পূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কলম্বন প্রতীকটি ব্যবহার করেছেন? ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন? এখানে কি? মানবিকতা, কল্যাণের জগৎ, পদ্মবন। উত্তর হবে 1 ও 2। তারপর তোমাদের 12 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে নিজ বাসভূমি। নিজ
ভূমি। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্ন কি করতে হবে? উত্তর দিতে হবে। তাহেরার বিয়ে হলো তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিলেন সে তার হবু শ্বশুর। উদ্দীপকের তাহেরা লাল সালো উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়? উদ্দীপকের তাহেরা লাল সালো উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়? উত্তর হবে জমিলা। এই কাজটি মনে করেছিলেন কি? জমিলা। উদ্দীপকটির ঘটনাটিতে লাল সালো উপন্যাসের বিধিত সমাজের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বিধিত দিকটি কোনটি প্রকাশ হয়েছে? অসমবয়সী বিবাহ। অসমবয়সী বিবাহ। অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? অমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? উত্তর হবে লাহোর থেকে। অমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে। 16 নম্বর প্রশ্ন, চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায়দুল্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? আবার বলছি, চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায়দুল্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব প্রকাশ ফুটে উঠেছে? উত্তর হবে দ্বিধাগ্রস্ততা। দ্বিধাগ্রস্ততা। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? উত্তর হবে তাহের কাদেরের বাপ। তাহের কাদেরের বাপ। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? আমি চিরকালই ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? উত্তর হবে উর্মিচাঁদের। উক্তিটি হলো উর্মিচাঁদের। উদ্দীপক পড়ে তোমাদেরকে 1920 নম্বর প্রশ্ন উত্তর দাও। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মান বোধ প্রখর। মেয়ে শিরনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকে অসম্মত জানিয়ে এ বিয়ে প্রত্যাখ্যান করে দেয়। তো তারপর যদি এখানে আসে, বলা হয়েছে উদ্দীপকের শামিল সাহেব অপরিচিত গল্পের কার সাথে তুলনীয়? উদ্দীপকের শামিল সাহেব অপরিচিত গল্পের কার সাথে তুলনীয়? সেক্ষেত্রে উত্তর হবে শম্ভুনাথ বাবুর সাথে। কার সাথে? শম্ভুনাথ বাবুর সাথে। তারপর 20 নম্বর প্রশ্ন, শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? উভয়ই শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন, বাবার আজ্ঞাবাহী। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। 21 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে? ঠিক আছে, কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? সেক্ষেত্রে উত্তর হবে পরাবলম্বন। আত্মাকে চেনে নিজের সত্তাকে বড় মনে করার দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? আবার বলছি, আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করাই দম্ভ সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? এ দম্ভ শির উঁচু করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে। উত্তর ভুল এটা। উত্তর হবে 1 ও 2। ঠিক আছে, তারপর চলে যাবো পরবর্তী প্রশ্নে। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কৃতজ্ঞমূলক ব্যবস্থাকে কি বলে? রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কৃতজ্ঞমূলক ব্যবস্থাকে কি বলে? উত্তর হবে আমলাতন্ত্র। উত্তর হবে কি? আমলাতন্ত্র। আবুল ফজিল রচিত চচির কোন ধরনের রচনা? আবুল ফজিল রচিত চচির কোন ধরনের রচনা? উত্তর হবে উপন্যাস। উত্তর হবে কি? উপন্যাস। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের অন্তরায়? উত্তর হবে বিচ্ছিন্ন মানব চেতনা। বিচ্ছিন্ন মানব চেতনা। তারপর চলে যাবো আমরা 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন বলছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের
পিতৃপ্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? উত্তর হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওসব একরকম ছেড়ে দিয়েছে যজ্ঞ, এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? ওসব একরকম ছেড়ে দিয়েছে যজ্ঞ, এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে নেশা করা। তারপর উদ্দীপক পরে 28 ও 29 নম্বর প্রশ্ন দেবে। ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে মৃত্যুঞ্জয়। তারপর চলে যাব পরবর্তী প্রশ্নে। উদ্দীপকের অপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের কোন যে সামাজিক সমস্যাটি নিহিত হলো তা কি? সেক্ষেত্রে উত্তর হবে শ্রেণী বৈষম্য। 30 প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? উত্তর হবে ভয়ে। তো এখন আমি তোমাদেরকে বিগত সালে প্রশ্নগুলো দেখালাম, যেগুলো মোটামুটি তো মেন পরীক্ষা বা বোর্ড পরীক্ষার আগে যখন পরীক্ষা হবে ঠিক তার আগের দিন রাত্রে আমাদের ক্লাসে কিন্তু লাইভ ক্লাস তোমাদের জন্য অনুষ্ঠিত হবে। ঠিক আছে, লাইভ ক্লাস তোমরা পাবা এবং এই লাইভ ক্লাসগুলো থেকে 100% প্রশ্ন আসবে, তুমি 100% গ্যারান্টি থাকতে পারো। এই লাইভ ক্লাসগুলো করার জন্য তেমন কিছু করতে হবে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তোমার ইন্টারমিডিয়েটের সম্পূর্ণ প্রিপারেশন নিবা। ইনশাআল্লাহ এখনো যে সময় রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবা। তো আজকের লাইভটিও আমরা এতটুকু রাখবো। ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে তোমাদের পরীক্ষার ঠিক আগে। সবাই ভালো থাকবা, সবার জন্য